তেলাপিয়া মাছ চাষ করলে আপনি বেশি লাভবান হবেন নাকি কার্প জাতীয় মাছ চাষ করলে বেশি লাভবান হবেন। যদি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না। আপনাকে অবশ্যই চাপের পোনাটা সংগ্রহ করতে হবে যদি আপনি কার্প জাতীয় মাছের লাভবান হতে চান। যারা আমাদের হ্যাচারি থেকে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে তাদেরকে অবশ্যই আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, 2025 সালে এখন হচ্ছে বাংলাদেশের অতি জনপ্রিয় দুটি মাছ, যে তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে কার্প জাতীয় মাছ। এখন আপনার সঙ্গে নতুন চাষি বা আপনি চাষ শুরু করতে চাচ্ছেন বা আপনি পুরাতন চাষি, সেক্ষেত্রে আপনি দুইটি মাছ থেকে যে কোনো একটি মাছ চাষ করতে চাচ্ছেন, তখন এই ক্ষেত্রে কোন মাছটি কিভাবে চাষ করলে আপনি লাভবান হবেন এবং চাষের যে এ টু জেড যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন যে তেলাপিয়া মাছ চাষ করলে আপনি বেশি লাভবান হবেন নাকি কার্প জাতীয় মাছ চাষ করলে বেশি লাভবান হবেন, বা কোন মাছটির চাষ আপনার জন্য সহজ হবে এবং নিরাপদ হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। আমরা জানি যে বাংলাদেশের খুবই জনপ্রিয় দুটি মাছ, একটি হচ্ছে তেলাপিয়া মাছ এবং অন্যদিকে রয়েছে কার্প জাতীয় মাছ। দুটি মাছই কিন্তু চাষ করতে খুবই সহজ এবং দুটি মাছ কিন্তু নতুন চাষিরা চাইলে শুরু করতে পারে যদি তারা সঠিক চাষ পদ্ধতি মেনে চাষটা করতে পারে। তাই যখন আপনি তেলাপিয়া মাছ বা কার্প জাতীয় মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সকল মাছের ক্ষেত্রে যেটি করা লাগে যে পুকুর নির্বাচন। দেখেন, মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি সঠিক পুকুর নির্বাচন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে কোনো লাভবান হতে পারবেন না। তেলাপিয়া মাছ এবং কার্প জাতীয় মাছ দুটি মাছ যদি আপনি চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেন পুকুরে আয়তন মোটামুটি 50 শতক হতে হয়। দেখেন, আপনি 30-40 শতকে আপনি কার্প জাতীয় মাছ চাষ করতে পারবেন, 30-40 শতকে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। তবে আসলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে আমরা যত যাই বলি না কেন, খাতা কলমে যে হিসাবে থাকুক না কেন, মাঠের যে হিসাবটা মাঠ পর্যায়ে মোটামুটি 50 শতকের বেশি হলে আপনি তেলাপিয়া মাছ এবং কার্প জাতীয় মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন বা খুব সহজে আপনি এই জায়গাটায় মাছ চাষ করতে পারবেন। এবং আপনি যে পুকুরটি নির্বাচন করবেন সেই পুকুরে যেন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে, এটা আপনাকে শিওর থাকতে হবে। সূর্যের আলো পড়ে এবং পুকুরে পাড়ে যেন গাছপালা না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, বা পুকুরে কোনো আগাছা না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে যে কাজটি করতে হবে যে পুকুরে পানির গভীরতা। বর্তমান সময়ে যে আসলে তেলাপিয়া মাছ বা আপনি কার্প জাতীয় যে মাছ চাষ করেন না কেন, মোটামুটি আপনার 5 ফিট পানি দরকার রয়েছে। আপনি কার্প জাতীয় মাছও 50 শতক থেকে শুরু করতে পারেন। 50 শতক, এখানে হচ্ছে কি আপনার 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে। আর কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আসলে 5 ফিট না, কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো হয় 6 ফিট প্লাস পানিটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যেহেতু আমরা কার্প জাতীয় মাছ স্তর বেঁধে চাষ করে থাকি, সেক্ষেত্রে যদি আপনি এখানে 3 ফিট 4 ফিট থাকে, তাই 3 ফিট 4 ফিট পানির মধ্যে তো আপনার ধরেন 1 ফিট বা হাফ ফিটের মতো কাদায় চলে যায়। সেক্ষেত্রে আপনার 2-3 ফিটের মধ্যে আসলে কিভাবে পুকুরের স্তরটা হবে, সেক্ষেত্রে মোটামুটি 6 ফিট প্লাস হলে কার্প জাতীয় মাছে আপনি ভালো একটা উৎপাদন করতে পারবেন, ভালো ফলাফল আসবে। আপনাকে যে যতই বলুন যে 3 ফিট 3.5 ফিট বা 4 ফিটে কার্প জাতীয় মাছ উৎপাদন করা যায়, এটা এতটা সহজ না। যদি আপনি প্রত্যেকটা স্তর বেঁধে মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6 ফিট 6.5 ফিট 7 ফিট পানি হলে সবচেয়ে বেশি ভালো হয়। দর্শক, এখানে আপনার মানে মোটামুটি সেম। আর পানিটা একটু গভীরতা বেশি দরকার রয়েছে। আর আপনি তেলাপিয়া চাইলে 5 ফিট 4 ফিট পানিতে আপনি চাষ করতে পারবেন। তবে গরমকালে যেহেতু বাংলাদেশে এখন তাপমাত্রা অধিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 ফিট 5.5 ফিট পানি করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে প্রিয় দর্শক, যেটা আছে যে পুকুর প্রস্তুতি। মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতির দিকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। যদি আপনি সঠিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মাছ চাষে লাভবান হতে পারবেন না। তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, মোটামুটি আপনার তেলাপিয়া কার্প জাতীয় মাছ মোটামুটি সেম। সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 1 কেজি হারে বা 500 গ্রাম হারে চুন প্রয়োগ করলেন। 1 কেজি হারে চুন প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো হয়। 1 কেজি হারে চুন প্রয়োগ করলেন, চুন প্রয়োগ করার পর আপনি 3 দিন পরে পানি দিয়ে দিলেন, বা চুন প্রয়োগের পানি দেওয়ার আগে 500 গ্রাম, পরে 500 গ্রাম চুন প্রয়োগ করলেন। চুন প্রয়োগ করার পর পুকুরে পানি দিলেন, পানি দেওয়ার পর পুকুরে মই টেনে দিলেন। মই টানার পর মোটামুটি হচ্ছে কি আপনার প্রতি শতাংশে আপনি 100 গ্রাম ইউরিয়া, 70 গ্রাম টিএসপি এগুলো আপনি দিতে পারেন। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সেম, 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের পর হচ্ছে পুকুরে পানি দিবেন, পানি দেওয়ার পর মই দিয়ে দিবেন। মই দেওয়ার পর হচ্ছে কি আপনারা যে পুকুরে পানিটা সবুজ করার জন্য সেক্ষেত্রে আপনার 100 গ্রাম ইউরিয়া 70 গ্রাম টিএসপি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আশা করি ভালো একটা ফলাফল হবে। তাছাড়া হচ্ছে কি আপনার যে কাজটি করতে পারেন যে 100 গ্রাম ময়দা, 50 গ্রাম চিটা গুড় আর 10 গ্রাম ইস্ট, এগুলো আপনার 48 ঘন্টা ফার্মেন্টেশন করে 2টি পুকুরে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আশা করি আপনার পুকুর প্রস্তুত হয়ে যাবে। দর্শক, তারপরে যেটি আসে সেটা হচ্ছে আপনাকে পোনা নির্বাচন।
দেখেন পোনা নির্বাচন যদি আপনি ঠিকভাবে না করতে পারেন বা গুণগত মানসম্পন্ন পোনাটা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কোনো মাছ চাষে লাভবান হতে পারবেন না। পোনা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে তেলাপিয়া ক্ষেত্রে যে জাতীয় পোনাটা সংগ্রহ করতে হবে, এটা আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া পোনাটা সংগ্রহ করতে হবে। যদি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না। তবে সেক্ষেত্রে 28 দিন হরমোন ট্রিটমেন্ট থাকতে হবে এবং এটাকে অবশ্যই 3টি ধাপে করতে হবে। 3টি ধাপে যদি করা হয় থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে সেই মনোসেক্স তেলাপিয়া মাছটা সংগ্রহ করতে পারেন, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি 97 থেকে 98% মনোসেক্স হয়ে থাকে। এই মাছটা আপনি সংগ্রহ করলে আশা করি আপনি পোনা নির্বাচন ক্ষেত্রে আপনি ভালো একটি ফলাফল পাবেন। অন্যদিকে রয়েছে যে তেলাপিয়া মানে কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি অল্প সময়ে চাষে লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন চাপের পোনাটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই চাপের পোনাটা সংগ্রহ করতে হবে। যদি আপনি কার্প জাতীয় মাছের লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনি 2টি ধাপে করতে পারেন। সেটা হচ্ছে কি আপনার রেণু থেকে পোনা উৎপাদন করে এই বছর পরবর্তী বছর এগুলো চাষে দিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার যদি গুণগত মানসম্পন্ন কোনো বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে আপনি চাপের পোনাটা সংগ্রহ করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের কাছে কি চাপের পোনাটা আছে কিনা। না, আমরা চাপের পোনাটা উৎপাদন করি না। আমরা শুধু মনোসেক্স তেলাপিয়া মাছটা আমরা উৎপাদন করি, আর কার্প জাতীয় মাছের রেণু এবং পোনা যেটা রয়েছে সেটা আমরা উৎপাদন করে থাকি। তারপরে আপনাকে চাপের পোনাটা সংগ্রহ করতে হবে। এখন আপনাকে মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এটা কিন্তু আপনাকে মনোসেক্স তেলাপিয়াটা সংগ্রহ করতে হবে। ওই যে রেণু সংগ্রহ করা যাবে না। আর আপনি চাইলে রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করে পরবর্তী বছরে চাষে দিলে আপনি একটি ভালো ফলাফল পাবেন। এটা আপনার সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনাকে যদি এই তেলাপিয়া মাছ চাষে আপনি লাভবান হতে চান, বা আপনাকে যে কাজটি কার্প জাতীয় মাছ লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে। আপনি কোনোভাবেই তেলাপিয়া মাছ চাষে নার্সিং ছাড়া আপনি কোনোভাবেই তেলাপিয়া মাছ চাষে লাভবান হওয়ার কোনো সুযোগই থাকবে না। আর আপনি কার্প জাতীয় মাছে লাভবান হতে গেলে অবশ্যই আপনাকে চাপের পোনাটা সংগ্রহ করতে হবে। যেমন তেলাপিয়া মাছে যেমন নার্সিং আর কার্প জাতীয় মাছে চাপের পোনা, দুটি যদি আপনি সঠিকভাবে সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। তবে সবচেয়ে বেশি সুবিধা আপনি তেলাপিয়া মাছটা সংগ্রহ করে 28 দিনে হরমোন ট্রিটমেন্ট বা মোটামুটি 5,000, 5,500, 6,000 লাইনে থাকে 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে, সেক্ষেত্রে ওই মাছটা সংগ্রহ করে আপনি নার্সিং করে তারপর আপনি মজুত পুকুরে দিবেন। আর কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আপনি চাপের পোনাটা সংগ্রহ করে সরাসরি আপনি মজুত পুকুর দিতে পারেন। আর এই ক্ষেত্রে আপনাকে পোনার সাইজ মোটামুটি ধরেন, আপনার পুকুর যদি ধরেন 1 একরের বেশি হয়, সেক্ষেত্রে আপনি 200 থেকে 250 গ্রাম সাইজের মাছটা দিবেন। আবার যদি পুকুর 2-3-4 একর হয়, সেক্ষেত্রে আপনি 250 থেকে 500 গ্রাম সাইজের মাছটা দিতে পারেন। আর যদি পুকুর 50% নিচে হয় বা 100% নিচে হয়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় 150 গ্রাম সাইজের মাছটা আপনাকে মজুত করলে। সেক্ষেত্রে আপনি চাপের পোনাটা এইভাবে সংগ্রহ করতে পারেন বা মজুত করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি লাভের সম্মুখীন হবেন। তারপর আসে যে মজুত ঘনত্ব। মজুত ঘনত্ব যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সঠিক একটা মজুত ঘনত্ব ঠিক করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন, যারা আমাদের হ্যাচারি থেকে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে, তাদেরকে অবশ্যই আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি। তার পাশাপাশি যদি আপনি আমাদের হ্যাচারি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার পুকুর 50% প্লাস হয়, 60%, 1 একর, 2 একর, 3 একর, 4 একর, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 210 পিস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দিবেন। আর তার পাশাপাশি হচ্ছে কি আপনি 6% কার্প মাছ দিবেন। বা চাইলে আপনি ক্যাটফিশও দিতে পারেন, শিং মাগুর গুলশা ক্যাটফিশ দিতে পারেন। আর আপনার পুকুর যদি হয় যে 100% নিচে বা 50% নিচে, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে, যদি 100% নিচে হয়, সেক্ষেত্রে আপনি 180 পিস দিবেন। আর যদি 40% নিচে হয় বা 50% নিচে, সেক্ষেত্রে আপনি 150 পিস বা 120 পিস দিতে পারেন প্রতি শতাংশে। তার পাশাপাশি আপনি সেম 5%, 6% আপনার যে কার্প মাছটা এটা আপনি দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার এই যে মজুত ঘনত্বটা সেটা হয়ে যাবে। তারপরে আসি কার্প জাতীয় মাছের মজুত ঘনত্ব। ধরেন এটা একটা পুকুর, কার্প জাতীয় মাছ আমরা জানি পুকুরে 3টা স্তরে থাকতে পছন্দ করে। স্তর বেঁধে মাছটা দেওয়া লাগে। এটা উপরের স্তর, এটা মধ্যম স্তর, এটা নিচের স্তর। সেক্ষেত্রে আমরা জানি যে কার্প জাতীয় মাছ কিন্তু আমরা প্রতি শতাংশ যদি আমরা এরোটিকেশন না করি, সেক্ষেত্রে 40%, মানে 40 কেজি, 50 কেজি বা 50 কেজি আশেপাশে মাছ আমরা উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে আপনাকে ওইভাবে মাছটা দিতে হবে। আপনি ধরেন উপরের স্তরে আপনি দিলেন 5 পিস, মধ্যম স্তরে আপনি উপর স্তরে দিলেন 5 পিস, রুই জাতীয় মাছ দিলেন আপনি 8 থেকে 10 পিস। আবার নিচের স্তরে দিতে পারেন, এটাও আপনার 6 পিস বা 8 পিস মাছ দিলে আপনি এইভাবে উৎপাদন করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে, যে কার্প জাতীয় মাছের প্রতি শতাংশ কিভাবে উৎপাদন করবেন, সেটা নিয়ে আপনি অবশ্যই দেখে নেবেন। মোটামুটি আপনার প্রত্যেক স্তর বেঁধে আপনি মোটামুটি আপনার 30, যদি আপনি 45 কেজি মাছ উৎপাদন করেন, সেক্ষেত্রে ওইভাবে আপনাকে নির্ধারণটা করতে হবে। আর না আপনি কয় কেজি মাছ উৎপাদন করবেন, সেটার উপর আপনার এই মজুত ঘনত্বটা নির্ভর করে। যদি আপনি ধরেন 1.5 কেজি মাছ উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনি 30 পিস মাছ দিতে পারেন। আর যদি 2 কেজি মাছ উৎপাদন করেন প্রতি শতাংশ, সেক্ষেত্রে আপনি 20 পিস মাছ দিতে হবে। এভাবে আপনারা
মিলিয়ে নেবেন। তবে সেক্ষেত্রে উপর স্তরে যে ব্যাপারটি হয় যে অনেকে উপর স্তর নিয়ে টেনশনে থাকে যে ব্রিগেড এবং সিলিয়া মানে কাতলে আমাদের ব্যবসাটা, আপনি যদি ব্রিগেড দেন বেশি, সেক্ষেত্রে কাতল দেওয়া যাবে না, কাতল দিলে ব্রিগেড দেওয়া যাবে না। তাহলে দুটো যদি সমান দেন সেক্ষেত্রে উৎপাদন কাটতে হবে। ধরেন আপনি 100% মধ্যে আপনি সাপোজ ধরেন 150 পিস 200 পিস আপনি কাতল দিলেন, সেক্ষেত্রে আপনি চাইলে সেখানে 20 পিস বা 25 পিস ব্রিগেড দিতে পারেন। তবে সমান সমান দিলে উৎপাদন ঘাটতি হবে, সঠিক উৎপাদন আপনি পাবেন না। দর্শক, এই হচ্ছে মোটামুটি মজুদ ঘনত্ব। তারপরে যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে কি আপনারা যে সময়কাল, আপনাকে অবশ্যই দুটি মাছ চাষ করতে গেলে আপনাকে দুটি মাসে আলাদা সময়কাল রয়েছে বা চাষ ব্যবস্থাপনা রয়েছে, হ্যাঁ, সেটি আপনাকে অবশ্যই মাথায় রেখে চাষ করতে হবে। হ্যাঁ, তার পাশাপাশি আপনার খাদ্যের যে ব্যাপারটা এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। খাদ্য যখন তেলাপিয়া মাছ যখন নার্সিংয়ে থাকবে সেক্ষেত্রে অবশ্যই তাকে 35 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যখন হচ্ছে কি এটা মজুদ পুকুরে থাকবে তখন আপনি চাইলে 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন, বা আপনি চাইলে 26% শেষের দিকে 26% দিতে পারেন। তাহলে আসলে আপনার একটা ভালো ফলাফল আসবে। এবং এই মাছের FCR আসবে, আমাদের কাছে উৎপাদিত যে মাছটা রয়েছে সেটা আসবে মোটামুটি 1250 থেকে আপনার 1300 গ্রাম সর্বোচ্চ FCR আসতে পারে। আর এদিকে হচ্ছে কি আপনি যদি কার্প জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে যেটি তাকে হচ্ছে কি 26% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে, 26% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। তার পাশাপাশি আপনি যে তেলাপিয়া মাছে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বাসমান খাদ্যের ব্যবহার করতে হবে। চাইলে আপনি ডুবন্ত হাতে তৈরি খাদ্য দিতে পারেন, তবে বাসমান খাদ্য ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। হ্যাঁ, আর এদিকে রয়েছে আপনার যে কার্প জাতীয় মাছ, সেক্ষেত্রে আপনি হাতে চাইলে বাসমান, ডুবন্ত, লুজ খাবার, হ্যাঁ, দুটি দিতে পারেন। হাতে তৈরি খাবার দিতে পারেন, বাসমান ডুবন্ত খাবার দিতে পারেন। আর আপনাকে অবশ্যই 26% প্রোটিন মানটা রেখে তারপর আপনাকে দিতে হবে। আর এই কার্প জাতীয় মাছে FCR সাধারণত আমরা 2200 থেকে 2000 হয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকেরই এটা 2300 2400 হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে ওইভাবে সঠিক চিন্তা করে আপনাকে মাছ দিতে হবে। তবে আপনি যদি গুণগত মানসম্পন্ন মাছের পণ্য হয়, বাসমান খাদ্য হয় বা খাদ্যের প্রোটিন মান ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি 2200 গ্রাম আপনার FCR আসতে পারে, 2200 আশেপাশে FCR আসতে পারে। সেক্ষেত্রে আপনি একটি ভালো ফলাফল পাবেন। তারপরে আসে প্রিয় দর্শক যে চাষকাল, যদি আপনার চাষকালের যে ব্যবস্থা থাকে সেটা আপনাকে মেনে আপনাকে মাছ চাষ করতে হবে। যদি সঠিক সময় আপনি মাছ চাষ বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। তেলাপিয়া মাছ আপনি আমাদের এসে উৎপাদিত তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে এটা যে আপনি 1 মাস নার্সিং আর 3 মাস চাষ, সেক্ষেত্রে প্রত্যেকটি মাছ 3টা কেজি চলে আসবে। আর আপনি যদি হচ্ছে গিয়া এটাকে আপনি 5 মাস চাষ করতে পারেন, 1 মাস নার্সিং 4 মাস হচ্ছে গিয়া চাষ, সেক্ষেত্রে এটা 2টা কেজি চলে আসবে। আপনি চাইলে আমাদের দেশে উৎপাদিত তেলাপিয়া মাছ 1টা কেজি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 7 মাস 10 দিন অপেক্ষা করতে হতে পারে। 7 মাস 10 দিনে মোটামুটি 1টা কেজি চলে আসে আমাদের দেশে উৎপাদিত তেলাপিয়া মাছ। আর কার্প জাতীয় মাছের যে ব্যাপারটা সেটা নির্ধারণ করে আপনি কি সাইজের মাছ উৎপাদন করলেন বা কি সাইজের মাছটা ছাড়লেন সেটার উপর সাধারণত এটা নির্ভর করে। সেক্ষেত্রে মোটামুটি কার্প জাতীয় মাছের চাষকাল মোটামুটি 7 থেকে 8 মাস হয়ে থাকে, 7 থেকে 8 মাস হয়ে থাকে। কারণ কার্প তেলাপিয়া মাছ আপনি 3টা কেজি যদি বাজার দেন সেক্ষেত্রে বাজার চাহিদা খুব ভালো থাকে, কিন্তু আপনি কার্প জাতীয় মাছ তো আর 1 কেজি নিচে দিলে বাজার চাহিদা ভালো পাবেন না। সেই জন্য মোটামুটি 1.5 কেজি 2 কেজি যত বড় হয় কার্প জাতীয় মাছের বাজারটা তত বেশি হয়ে থাকে। দর্শক, এই হচ্ছে মোটামুটি সকল কিছু। আর আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে। মাছ চাষের যদি আপনি সঠিক মাসিক পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উৎপাদনটা পাবেন না। তার জন্য অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যাটা করতে হবে। মাসিক পরিচর্যা খুবই সহজ, আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই প্রতি মাসে একবার হচ্ছে কি আপনারা 15 দিন অন্তর অন্তর যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রতি পুকুরে হচ্ছে কি হররা টেনে দিবেন, যাতে সে পুকুরে নিজস্ব যে গ্যাস থাকে সেই গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে আসবে। তাছাড়া হচ্ছে প্রতি শতাংশে আপনারা 300 গ্রাম চুন, হ্যাঁ, তারপর হচ্ছে পরের দিন 200 গ্রাম লবণ আপনারা প্রয়োগ করতে পারেন। তার আগে হচ্ছে কি আপনার উপন্যাসক প্রয়োগ করতে পারেন তেলাপিয়ার ক্ষেত্রে। আর মোটামুটি কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সেম হররা টানবেন, তারপর হচ্ছে প্রতি শতাংশ চুন দিবেন, লবণ দিবেন পানির গভীরতা অনুযায়ী, মাছের সংখ্যা অনুযায়ী। তারপর হচ্ছে কি আপনার প্রথমে একটা উপন্যাসক ব্যবহার করলে তার পরবর্তী সময় আপনার যেটা প্রোবায়োটিক ইউজ করে দেন 2টি মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে আশা করি সঠিক একটা উৎপাদন হয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে তেলাপিয়া এবং কার্প জাতীয় মাছ। এখন কথা হচ্ছে পারে যেখানে আপনি কোন মাছ চাষ করবেন। যদি আপনি দীর্ঘমেয়াদী চাষ করতে চান কম খরচে, সেক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছ সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি বাণিজ্যিক হারে, দুইটা কিন্তু বাণিজ্যিক মাছ চাষ, আর যদি আপনি খুব অল্প সময়ে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তেলাপিয়া মাছ কিন্তু আপনি বছরে 3বার চাষ করতে পারবেন। আমাদের দেশের উৎপাদিত তেলাপিয়া মাছ আমাদের চাষি ভাইরা কিন্তু বছরে 3বার চাষ করে থাকে। আর কার্প জাতীয় মাছ চাষের ক্ষেত্রে আপনাকে বছরে 1বার চাষ করতে হবে। দর্শক, এই ছিল বিস্তারিত। এখন আপনার জন্য কোনটা সঠিক হবে বা আপনার জন্য কোনটা করলে ভালো হবে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। তার পাশাপাশি যদি আপনার সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয় সেজন্য আমাদের নিজস্ব হটলাইন নাম্বার রয়েছে, হটলাইন নাম্বারে ফোন দেবেন। সার্বক্ষণিক আমাদের সেবা আপনাদের কাছে নিয়োজিত রয়েছে। দর্শক, আর মাছ চাষে করতে গেলে, লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন এবং গুণগত মানসম্পন্ন মাছের পণ্য দরকার। তার জন্য কিন্তু আমরা বাই বাই হ্যাচারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে।
দর্শক আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।